আজকে বাংলাদেশ ছাত্র সহকারী অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত অবস্থান কর্মকাণ্ডের সম্মানিত সভাপতি উপস্থিত আমার আজকে ছাত্র সহকারী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আমরা দীর্ঘদিন ধরে এই ছাত্র ব্যবস্থার অনাচার নিয়ে আন্দোলন করে আসছি। আমরা যাকে এই দাবির কথা বলছি, আমি বলবো এটা ছাত্র সহকারীদের উপরে অনাচার, এটা ছাত্র সহকারীদের উপর অবিচার। আমরা এই অবিচার থেকে মুক্তি চাই, আমরা আমাদের অধিকার চাই। আমরা মাঠে ঘাটে বৃষ্টি বাদল উপেক্ষা করে বিএনপি ছাত্র সেবাকে ডাকি। সম্প্রতি বিশ্ব ছাত্র সংস্থার এক জরিপ আসছে, বিএনপি ছাত্র খাতে $1 খরচ করলে $25 সাশ্রয় হয়। অথচ এই বিএনপি ছাত্র খাতে একমাত্র যারা কর্মী তারা হচ্ছে আমরা ছাত্র সহকারীরা। অথচ আমাদের গায়ের ছোঁয়াও আমাদের উপরে স্টিম রোলার চালিয়ে সরকার অনেক সম্মান করে আনে, এলপিজি পুরস্কার আনে, সাউথ পুরস্কার আনে, পুরস্কার আনে, দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠ পুরস্কার আনে। অথচ আমরা ছাত্র সহকারীরা সামান্য ভিটামিনের টাকা থেকেও কথা দিয়ে আসতে হয়। আমরা আমাদের কোনো নেতৃত্ব হিসাব পাই না। কয়েক কোটি টিকা করোনা টিকা আমরা দিয়েছি। বাংলাদেশকে করোনা মুক্ত করার জন্য এই ছাত্র সহকারীরা সব থেকে অগ্রণী ভূমিকা পালন করেছে। কিন্তু এই ছাত্র সহকারীদের জন্য যে বরাদ্দ ছিল সেই বরাদ্দটুকু ছাত্র সহকারীরা পায়নি। নিজের পকেটের টাকা খরচ করে, নিজের বেতনের টাকা খরচ করে, নিজের বাড়ি থেকে ভাড়া কেড়ে তারপর আমরা এই করোনার জন্য কাজ করে গেছি। অথচ আমাদের কোনো মূল্যায়ন হয় না। আমরা এখন যে ভিটামিন ক্যাম্পেইন হয়, আমাদের নিজের পকেটের টাকা খরচ করে আমরা এই ক্যাম্পেইনগুলো পরিচালনা করে থাকি। অথচ আমরা দিন শেষে আমাদের ন্যায্য দায়িত্ব পাই না। সরকারি ডিপার্টমেন্টে বাংলাদেশের সরকারি ডিপার্টমেন্টের সাথে আমার সম্পৃক্ততা আছে, সেখানে যে কোনো কর্মসূচি হলে আগে বন্ধ হয়। আর এমন একটা ডিপার্টমেন্ট আমাদের স্বাস্থ্য খাতের মাঠ পর্যায়ে, সেখানে আগে কোনো বরাদ্দ নাই। আমাদের নিজেদের বেতনের টাকা থেকে, আমাদের নিজেদের বরাদ্দ থেকে, আমাদের নিজেদের বেতনের টাকা থেকে খরচ করে তারপরে আমরা শিক্ষার মতো আমরা টেকনিশিয়ান প্রধান সহকারীর কাছে আমরা আমাদের টাকা তুলে খরচ দিয়ে যান, তাও আমরা পাই না। এই সকল বিষয় থেকে আমাদেরকে মুক্তি পাওয়ার জন্য সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা যখন কেন্দ্রের কোনো দাবি নিয়ে কথা বলি, তখন আমরা যখন ঐক্যবদ্ধ, একটা উপজেলায় সকল স্বাস্থ্য সভায় ঐক্যবদ্ধ থাকলে কোনো টেকনিশিয়ান কিংবা প্রধান সহকারী কেউ আমাদেরকে ন্যায্য হিসাব দেওয়া থেকে বঞ্চিত করতে পারে না। এমনকি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তারা এমন ক্ষমতা নাই যে আমরা ঐক্যবদ্ধ থাকলে আমরা এই কাজে আদায় করতে পারবো না। কেউ ভাই বোনেরা, আরেকটি কথা না বললে নয়। আপনারা জানেন আমি 11 থেকে 20 জনের সকল কর্মচারীদের নিয়ে কাজ করে থাকি। আজকে আপনারা এখানে সমবেত হয়েছেন, এই সমবেত হওয়ার পিছনে নতুন করে কর্মচারী মারছে সরকার, যাতে আমরা সমবেত না হতে পারি। 3 জন লোক এক জায়গায় সমবেত হতে পারবেন না। 3 জন চাকরিজীবী, কোন চাকরিজীবী তার অফিসের প্রতিনিধি বলতে পারবেন না যে আপনি আজকে কাজ করবেন না। আপনি যদি অসুস্থ অবস্থায় ছুটি নিয়ে বাসায় থাকেন, তাহলে আপনার চাকরি 8 দিনের মধ্যে বিনা নোটিশে চলে যাবে। আপনার কর্মকর্তা যদি আমাদের অনেকে কর্মকর্তাই আছে, তাদের সাথে আমাদের কোনো না কোনোভাবে সম্পর্ক হতে পারে, সেই জন্য আমাদের চাকরিটা চলে যাবে। আমাদের চাকরিটা চলে যাবে। সরকার এই কালো আইনের খসড়াটা ইতিমধ্যে উপদেষ্টা পরিষদে পাস করেছে। এই কালো আইনের জন্য আপনারা যদি মিডিয়ার সাথে সম্পৃক্ত থাকেন, এটা ফেসবুক আপনি দেখেছেন, সচিবালয় গত 3 দিন ধরে এটা নিয়ে বিক্ষোভ সমাবেশ হচ্ছে।
আমাদেরকেও এই কারণের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। আপনারা কি কারণ মানে একটা মানুষ যদি খুন করে সে খুন করলে খুনের জন্য আদালতের কাছে দ্বারস্থ হওয়ার সুযোগ থাকে। প্রথমে নিম্ন আদালত, তারপরে হাইকোর্ট, তারপরে সুপ্রিম কোর্ট, তারপরে আপনি রাষ্ট্রপতির কাছে তার ভিক্ষা চাইতে পারেন। অথচ স্বাস্থ্য সরকার এই আমাদের সরকারি কর্মচারীদের জন্য এমন একটা আইন করতেছে যে আইন সারা বিশ্বে কোথাও নাই। সেখানে আপনার কর্মকর্তা যিনি আপনাকে তলব করবেন তিনি আপনাকে চাকরি থেকে 8 দিনের মধ্যে চূড়ান্ত করতে পারবেন। তার জন্য তদন্তের দরকার হয় না, তার জন্য আপনার লিখিত কিছু দেওয়া দরকার হয় না। এবং যদি আপনাকে বরখাস্ত করা হয় আপনি কারো দ্বারস্থ হতে পারবেন না, আপনি আদালতের দ্বারস্থ হতে পারবেন না, আপনি কোথাও যেতে পারবেন না। শুধুমাত্র রাষ্ট্রপতির কাছে ক্ষমা প্রার্থনা করতে পারবেন। রাষ্ট্রপতির কাছে ক্ষমা প্রার্থনার একটা অন্যতম শর্ত হচ্ছে আপনাকে দোষ স্বীকার করে তারপর ক্ষমা প্রার্থনা করতে হবে। যেমন আমাদের বিগত সরকারের আমলে বলেছিল যে আপনি দোষ স্বীকার করে তারপরে রাষ্ট্রপতির কাছে ক্ষমা প্রার্থনা করেন আর আপনাকে ক্ষমা করে যাবো। কিন্তু দোষ স্বীকার করে নাই, রাষ্ট্রপতির কাছে ক্ষমা প্রার্থনা করতেও যায়নি। অথচ তার সেই মামলাটা পরবর্তীতে বাতিল হয়ে গেছিল। তাহলে আমরা অন্যের না করেও আমাদেরকে দোষ স্বীকার করে তারপরে রাষ্ট্রপতির কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে। আর আমরা যারা নিম্ন পর্যায়ে চাকরি করি, যারা এই উপজেলা পর্যায়ে চাকরি করি, ইউনিয়ন পর্যায়ে চাকরি করি, তাদের কাছে রাষ্ট্রপতি এত সহজ হয়ে পড়ায় যে আমরা ইচ্ছে করলে রাষ্ট্রপতির কাছে ক্ষমা প্রার্থনা করতে পারবো। তাই সকলকে ঐক্যবদ্ধ হয়ে এই কালো আইনের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। আজকে আপনারা এখানে যে এসেছেন কেউ আমরা সবাই আমরা বিভিন্ন উপজেলা থেকে এসেছি। আজকে এই কালো আইন যদি বড় থাকতো তাহলে আমরা উপজেলা পৌঁছানোর সাথে সাথে আমাদের আপনারা কি মেনে নেবেন? আমি শুনতাম সরকারি চাকরি নিতে যত সহজ যে তার থেকে আরো কঠিন, আরো কঠিন। কিন্তু এখন সরকারি চাকরি নিতে যত কঠিন দেওয়া তার থেকেও সহজ। আর একটা বিষয় ছিল এক সময় সরকারি চাকরি ছিল করা হয়, আর এখন সরকারি চাকরি মানে হচ্ছে বেতন মুক্ত কয়েদি। এই কয়েদিদেরকে কম বেতন দিয়ে সরকারি চাকরিতে রেখে দেওয়া হচ্ছে। না পারবেন আপনি বড় কিছু করতে, না পারবেন তার বাচ্চা চলতে, শুধুমাত্র একটাই পথ আছে, সেটা হচ্ছে আত্মহত্যা। এর বাইরে সরকারি কর্মচারীদের এই মুহূর্তে কোনো পথ নেই। তাই আমি সরকারকে দ্রুতভাবে বলবো স্বাস্থ্য সহকারীদের দাবি এই দাবি 1998 সাল থেকে চলে আসছে, এই দাবি মানতে হবে। সাথে সাথে সকল সরকারি কর্মচারীদেরকে অবিলম্বে 11 থেকে 20 দিনের কর্মচারীদেরকে 50% মহার্ঘ ভাতা দিতে হবে এবং 2 তারিখের বাড়িতে সেটা ঘোষণা দিতে হবে।